নারেশন চেঞ্জের সেকেন্ড পার্ট, নারেশন চেঞ্জের ফার্স্ট পার্ট ইভেন দুটো পার্ট মেবি করিয়েছি, মনে পড়ছে না যে একটা পার্ট না দুটো পার্ট করিয়েছি। যাই হোক, নারেশন চেঞ্জের যে আগের পার্টটা করিয়েছি, আজকে তার নেক্সট পার্ট। নারেশন চেঞ্জ একটা ভাস্ট সিলেবাস, সো একসঙ্গে সব রুলস কভার আপ করা পসিবল হবে না বলেই আমি পার্ট বাই পার্ট করাচ্ছি। আজকে নারেশন চেঞ্জের দুটো কি তিনটে রুল আজকে কভার আপ করবো। ওকে, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। সো আজকে করাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। ইন্টারোগেটিভ মিনস কোশ্চেন মার্ক টাইপের যে কোশ্চেনগুলো আসবে ন্যারেশন চেঞ্জে, সেইখানে তোমরা কিভাবে চেঞ্জ করবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলসটা ভালো করে ফলো আপ করবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস ফলো আপ করাটা খুব দরকার। সো রুলটা ভালো করে দেখে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচে যদি সেড, সে, সেজ থাকে, আইদার সেড টু, আইদার সেজ টু থাকে, মানে সেড, সে, সেজ, আইদার সেড টু, সেজ টু, সে টু, যেই থাকুক না কেন, তোমার আদার্স কোনো কিছু ভাবার দরকার নেই। ইন্টারোগেটিভ মিনস আস্কিং কোশ্চেন্স, মিনস আস্কিং ইনফরমেশন টু সামওয়ান, মিনস ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। তো সেই ক্ষেত্রে আমার আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ন্যারেশন চেঞ্জটা আমার কিসে আছে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমার সেড, সে, সেজ, সেড টু, সেজ টু, এনিথিং যাই থাকুক ডিরেক্ট স্পিচে, আমি যখন ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করবো তখন আমার আসবে কি, অ্যাকর্ডিং টু দ্য টেন্স আসবে আক্স, আক্স অ্যান্ড আক্সড। বোঝা গেল? এই তিনটে জিনিস আমাকে আনতে হবে যখন আমি চেঞ্জ করব ডিরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। কারণ প্রথমেই বললাম ইন্টারোগেটিভ সেন্টেন্স মিনস আস্কিং কোশ্চেন্স, সো দ্যাটস ওয়াই আস্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো যখন তুমি চেঞ্জ করবে তখন তোমাকে আনতে হবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স, সে আক্স, আক্স, আইদার আক্স। বোঝা গেল? এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট তোমাকে জানতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট রুল। নেক্সট কাম টু দ্য সেকেন্ড। ডবল ইনভার্টেড কমাটা যখন থাকে, স্পিচটা দেওয়া থাকে, সো ডবল ইনভার্টেড কমা স্পিচটা থেকে যখন আমরা পরেরটাতে যাই তখন ডবল ইনভার্টেড কমার জন্য আমরা কি ইউজ করি, দ্যাট ইউজ করি, রাইট? সো এই ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করতে পারবো না, তো কি ইউজ করতে হবে? সো এখানে লেখা আছে দেখো, ফর ইয়েস অর নো। যদি তোমাকে যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা থেকে তুমি অ্যান্সার পাও অ্যাজ এ ইয়েস, আইদার নো। সো আমি যদি একটা কোশ্চেন বলি, ডিরেক্ট স্পিচে দেওয়া আছে, ডু ইউ লার্ন দ্য লেসন, ডু ইউ ওয়ান্ট টু লার্ন দ্য লেসন, তাহলে সেখানে ইয়েস আইদার নোতে একটা কোশ্চেন আসবে, ডু দিয়ে কোশ্চেনটা করেছে, নট ডাব্লিউ ওয়ার্ডস। সো যেহেতু এখানে লেখা আছে, সো ডু ইউ ওয়ান্ট টু লার্ন দ্য লেসন, সেখানে তুমি কোশ্চেন করতে অ্যান্সার করতে পারো ইয়েস আইদার নো। সেই ক্ষেত্রে আমার আসবে কি, ইফ আইদার ওয়েদার, দ্যাট আসবে না, দ্যাট আসবে না। তো ইয়েস আইদার নো দিয়ে যদি তুমি কোশ্চেনের অ্যান্সারটা পাও, সেই ক্ষেত্রে তোমাকে যখন ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করবে তোমাকে ইফ আইদার ওয়েদার আনতে হবে, এনি ওয়ান, তুমি যেটা হোক বসাতে পারো। নেক্সট কাম টু দ্য নেক্সট রুল, ডাব্লিউএইচ ওয়ার্ডস। আমি বলেছিলাম ডু দিয়ে কোশ্চেনটা ছিল, যেখানে তোমার কোশ্চেন আসছে, অ্যান্সার আসছিল ইয়েস আইদার নো দিয়ে। এখানে আমার ডাব্লিউএইচ ওয়ার্ডস আছে, সো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো কোশ্চেন থাকে ডাইরেক্ট স্পিচে, দেন তুমি কিন্তু কোনো চেঞ্জ করতে পারবে না, অ্যাজ ইট ইজ ডাব্লিউএইচটা তোমাকে লিখতে হবে ইনডাইরেক্ট স্পিচে। বোঝা গেল? তাহলে ডাইরেক্ট স্পিচে যদি তোমার কোনো কোশ্চেন থাকে যেটা তোমার অ্যান্সার আসবে ইয়েস আইদার নো দিয়ে, সো ইন দ্যাট কেস দ্যাট তুমি তো ইউজ করতে পারবে না। ফর ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাকে আনতে হবে ইফ আইদার ওয়েদার ইনস্টিড অফ দ্যাট। অ্যান্ড ফর ডাব্লিউএইচ ওয়ার্ডস, সো দ্য ওয়ার্ডস উইল বি রিমেন অ্যাজ ইট ইজ, সেখানে কোনো চেঞ্জ হবে না। কাম টু দ্য নেক্সট। যদি ডাইরেক্ট স্পিচে তোমার কোশ্চেনটা দেওয়া আছে হ্যাভ ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, দেন অবজেক্ট আছে, ওকে, তাহলে তুমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করবে তখন তোমার কি হবে, সাবজেক্ট আসবে, ফার্স্টে আসবে সাবজেক্ট, দেন হ্যাভ ভার্ব, দেন মেইন ভার্ব, দেন অবজেক্ট। এগেন আই রিপিট দ্য রুল, হ্যাভ ভার্ব, তারপর যদি সাবজেক্ট, তারপর যদি মেইন ভার্ব, ইভেন তারপর যদি অবজেক্ট থাকে, ওকে। সো সেই ক্ষেত্রে আমার কি হবে, চেঞ্জ হবে রুলটা কিরকম ভাবে, ইনডাইরেক্ট স্পিচে প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে হ্যাভ ভার্ব, তারপরে আসবে মেইন ভার্ব, তারপরে আসবে অবজেক্ট। জাস্ট এই কয়েকটা রুল ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য তোমাকে মনে রাখতে হবে। এই কয়েকটা রুল ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ন্যারেশন চেঞ্জের জন্য ইম্পর্টেন্ট, আর কোনো এক্সট্রা রুল রাখবে না। সো এই রুলগুলোই কিন্তু ফলো আপ করতে হবে। বোঝা গেল? দুটো এক্সাম্পল দিচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। এখানে দুটো স্টেটমেন্ট আছে। প্রথম স্টেটমেন্ট কি আছে, সি সেড টু মি হ্যাভ ইউ পারচেজড অল অফ দিস। সেকেন্ড আছে সি সেড টু মি ডু ইউ লিভ হিয়ার, ওকে। সো কাম টু দ্য ফার্স্ট, she said to me have you purchased all of this। কি বলেছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স মিন্স এখানে আছে কোশ্চেন মার্ক, সো দ্যাটস ওয়াই দিস সেন্টেন্স ইজ ফলস আন্ডার ইন্টারোগেটিভ স্টেটমেন্ট। সো ইন্টারোগেটিভ স্টেটমেন্টের রুল অনুযায়ী সেজ টু, সে টু যা থাকুক না কেন আমাকে আস্ক কথাটা আনতে হবে, অ্যাকর্ডিং টু দ্য টেন্স দ্য আস্ক উইল বি চেঞ্জ। সো সেড টু, দ্যাট মিন্স
পাস্ট টেন্স, তাহলে আমার আস্কড হবে, আস্কড ইডি যোগ হবে, তাহলে আমি কি লিখবো, সি আস্কড মি। এখানে দ্যাট আসবে না, তার কারণ বলেছিলাম যদি তুমি কোশ্চেনটা থেকে ইয়েস আইদার নো দিয়ে অ্যান্সার পাও, সো ইন দ্যাট কেস আমাকে ইফ আইদার ওয়েদার এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে ওখানে আনতে হবে। তো এখানে যেহেতু ডাব্লিউ ওয়ার্ড নেই, এখানে আমার হ্যাভ ভার্ব আছে, তাহলে আমার ইজিলি ইফ আইদার ওয়েদার যে কোনো একটা কিছু আমি লিখতেই পারি। সো সি আস্কড মি ইফ, এখানে আছে ইউ মিনস আই, সি আস্কড মি, সি সেড টু মি, সি সেড টু মি, মি মিনস আই, so that's why the question is for me. So she asked me if, you change হয়ে কি হবে I, if I have টা চেঞ্জ হয়ে কি হবে had, if I had, purchase টা হবে purchase, purchase, because পরপর দুটো past tense হবে না, so that's why she asked me if I had purchased all of, এইবারে এইটা আমার চেঞ্জ হবে, দিস আছে, দিস চেঞ্জ হয়ে কি হবে দোজ, অল অফ দোজ, দিস চেঞ্জ হয়ে হবে অল অফ দোজ। বোঝা গেল? একদম ইজি, শুধু রুলসটা জানতে হবে। তাহলে এগেন আই রিপিট দ্য রুল অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট। সি সেড টু মি হ্যাভ ইউ পারচেসড অল অফ দিস, এই স্টেটমেন্টটা দেওয়া আছে এখানে, আমার এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া নেই, সো আমার এখানে ইজিলি আমি বুঝতেই পেরেছি ইফ আইদার ওয়েদার আনতে হবে, ইয়েস আইদার নো দিয়ে একটা অ্যান্সার আসবে, সো আমাকে ইফ আইদার ওয়েদার আনতে হবে। সো ইফ সি আস্কড মি, যেহেতু সেড আছে তাই আস্কড লিখেছি, সি আস্কড মি। এবারে ডাবল ইনভাইটেড কমার আগে যেহেতু অন্য ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে মিন্স অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে কি আনি, দ্যাট আনি, ওকে। সো এখানে দ্যাট আসবে না, এখানে কি আসবে, ইফ আসবে। ইফ যেহেতু আমার এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া নেই, তাই জন্য আমার এখানে ইফ আসবে। ইফ আইদার ওয়েদার যে কোনো একটা তুমি লিখবে, ইফ তারপরে কি আসবে, সাবজেক্ট ইফ আই, তারপর যেহেতু এখানে সেট ছিল তাই আমার হ্যাড হয়েছে, হ্যাভটা চেঞ্জ হয়ে এখানে হয়েছে কি হ্যাড, ইফ আই হ্যাড। এবারে পরপর তো পাস্ট টেন্স বসে না, এখানে প্রথমে পাস্ট বসে, জন্য পরের ভার্ব ফর্মটা একদম অ্যাজ ইট ইজ ভার্ব ওয়ান ফর্মে আসবে, পারচেজ অল অফ দিসটা চেঞ্জ হয়ে কি হবে দোজ, দিস চেঞ্জ হয়ে হবে দোজ। একদম সিম্পল, শুধু রুলগুলো মনে রাখবে, ন্যারেশন চেঞ্জ একেবারে ইজি। সেই জন্য আমি রুলগুলো ভেঙে ভেঙে তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি, আর এই জন্য একটা ক্লাসে সব রুলস করাচ্ছি না, পার্ট বাই পার্ট করাচ্ছি। এবারে আসো নেক্সটটাতে, এখানে কি আছে, সি সেড টু মি ডু ইউ লিভ হিয়ার, এখানেও দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড যেহেতু নেই, আমার এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, সো আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো আমাকে কি করতে হবে, ইফ আইদার ওয়েদার যে কোনো একটা কিছু আনতে হবে, সেড আছে তার মানে পাস্ট টেন্সে আছে, আমার আস্কড আসবে, সো ডু ইউ লিভ হিয়ার, এখানে আমার সি সেড টু মি মিন্স আমাকে জিজ্ঞেস করছে, সি সেড টু মি, তাহলে কোশ্চেন ইজ ফর মি। বোঝা গেল? এবার আমি সেন্টেন্সটা কিভাবে চেঞ্জ করব, এটাকে চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করলে কি হবে, এটাকে চেঞ্জ করলে হবে সি সেড টু আছে যেন আমার এখানে আসবে আস্কড, সি আস্কড মি ইফ, যে কোনো একটা লিখবে, ইফ ওয়েদার একসাথে লিখে ফেলবে না, যে কোনো একটা, সি আস্কড মি ইফ, তাহলে ইউ মিনস আই, ইফ আই, তারপরে কি হবে বলো, এখানে আমার কোনো হ্যাভ হ্যাড আসবে না, ডু আছে তা আমি এখানে ডিড আনতে পারবো না, ডিড টিড কিছু আসবে না, আমার এই পোর্শনটা পুরোপুরি বাদ হয়ে যাবে যখন আমি চেঞ্জ করব, ওকে। আমার এই পোর্শন থেকে এই পোর্শনটা শুধু চেঞ্জ হবে, শুধু মনে রাখবে হ্যাভ ভার্ব থাকলে তুমি সাবজেক্টের পরে অ্যাকর্ডিং টু দ্য টেন্স তোমাকে চেঞ্জ করতে হবে হ্যাভ ভার্বটা, কিন্তু যদি ডু ভার্ব থাকে, সো ডু ভার্বের ক্ষেত্রে কিন্তু যখন তুমি ইনডাইরেক্ট স্পিচে আসবে তখন তোমার ডু ভার্বটা তুমি কি করবে, অমিট করে দেবে, ডু ভার্বটা তুমি রাখবে না, কি কতটা তুমি লিখবে, সি আস্কড মি, যে সি আস্কড মি হলো, সি আস্কড মি, ইফ লিখলে তারপর এই পোর্শনটা ডু এর পরের পোর্শনটা তুমি চেঞ্জ করবে, তাহলে কি হবে, সি ইউটা চেঞ্জ হয়ে আই হলো, লিভটা চেঞ্জ হয়ে হবে কি লিভড, হয়ে গেল, যেহেতু পাস্ট টেন্স সেট ছিল তাই লিভড হয়েছে, আর হেয়ারটা চেঞ্জ হয়ে কি হবে দেয়ার, ওকে। সো ইফ সি আস্কড মি ইফ আই লিভ দেয়ার, বোঝা গেল? একদম ইজি। এগেন আই রিপিট দ্য রুলস, হ্যাভ ভার্ব থাকলে তুমি ইফ ওয়েদার যা হোক আনবে, সাবজেক্ট আসবে, তারপর অ্যাকর্ডিং টু দ্য টেন্স তোমার এখানে হ্যাভটা চেঞ্জ হয়ে হ্যাড হয়েছে। এবার যেহেতু পরপর দুটো পাস্ট টেন্স আসে না, সো ইন দ্যাট কেস প্রথমে পাস্ট টেন্স বসিয়েছি, তাই এখানে আমার ভার্বের ভার্ব ওয়ান রুল বসেছে, দেন অল অফ দিস ছিল তাই এখানে দোজ এসছে। সো মনে রাখবে হ্যাভ ভার্ব থাকলে, যদি হ্যাভ ভার্ব থাকে কোশ্চেনে, তাহলে হ্যাভ ভার্বের জন্যই তুমি এখানে কি করতে পারো, হ্যাড আনতে পারো, বা অ্যাকর্ডিং টু দ্য টেন্স যেটা চেঞ্জ হবে সেটা তোমাকে আনতে হবে, ফর অনলি দ্য হ্যাভ ভার্ব।
যদি ডু ভার্ব থাকে, সো এখানে নেক্সট কোশ্চেনে ডু ভার্ব ছিল, এই জন্য আমি দুটো এক্সাম্পল দিয়েছি, মানে ইয়েস অর নো দিয়ে কিভাবে তুমি চেঞ্জ করবে। যদি ডু থাকে, ডু, ওকে, যদি ডু ডিড এনিথিং যা থাকুক না কেন, যদি ডু থাকে, ডু ভার্ব থাকে, তাহলে তুমি ডু ভার্বটা ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ডু ভার্বটা তুমি ধরবে না। ইনডাইরেক্ট স্পিচে যখন চেঞ্জ করবে, ডু আছে তুমি দেখে নিয়েছো, তার মানে আমি ইনডাইরেক্ট স্পিচে যখন চেঞ্জ করবো তখন আমার ডু ভার্বটা আসবে না, আমার কি আসবে, এখানে এই পোর্শনটা আসবে, ডু এর পরের পার্টটা আমাকে চেঞ্জ করে লিখতে হবে। তাহলে আমি এই পোর্শনটার জন্য, ধরো এই পোর্শনটার জন্য কি লিখেছিলাম, সি আস্কড মি লিখেছি, ডুটা চেঞ্জ, ডু এর কোনো ফাংশন নেই এখানে, তারপরের থেকে ডু এর পরের থেকে ইউটা চেঞ্জ হয়েছে আই, কারণ সি সেড টু মি ছিল, সো সি আস্কড মি, সো আই হয়েছে, আর এখানে সেট ছিল বলে লিফট হয়েছে, আর এখানে হেয়ারটা চেঞ্জ হয়ে দেয়ার হচ্ছে। একদম ইজি, এর থেকে ইজি ন্যারেশন চেঞ্জ আর হয় না। আমি কিন্তু যেগুলো করাচ্ছি ন্যারেশন চেঞ্জ, সেগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তারাও কিন্তু ক্লাসগুলো ভালো করে ফলো আপ করে নিও, রুলসগুলো ভালো করে খাতায় লিখে রাখো। একাডেমিকের জন্য শুধু ইম্পর্টেন্ট ন্যারেশন কিন্তু না, কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সো আমি কিন্তু পুরোটা সেভাবে কভার আপ করাচ্ছি, তো সেই জন্য ক্লাসগুলো ফলো আপ করবে। সো কাম টু দ্য নেক্সট, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো কোশ্চেন থাকে কিভাবে চেঞ্জ করবে। এবারে এই সেন্টেন্সটাতে আসো, এই সেন্টেন্সটাতে দেখো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ওকে। সো আমি বলেছিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা অ্যাজ ইট ইজ ইনডাইরেক্ট স্পিচে যেরকম থাকবে সেরকম ভাবেই তোমাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে এটাকে কিভাবে চেঞ্জ করবে, দেখো রাহুল, এখানে দেখো আক্স লেখাই আছে, তাই তোমার আর কোনো রকম বিশেষ কিছু করার দরকার নেই, রাহুল আক্সড, ওকে, রাহুল আক্সড। এইবার বলেছি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ড যা আছে তাই বসবে, তার কোনো চেঞ্জ হবে না। আর এখানে ইফ ওয়েদার কোনো কিছু আসবে না, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, রাহুল আস্কড, ওকে, তারপর হবে হোয়ার, এই যে ডু এর কোনো ফাংশন নেই, যেখানেই ডু থাকবে জানবে আমার ডু এর কোনো ফাংশন নেই। ন্যারেশন চেঞ্জে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমার ডু এর কোনো ফাংশন নেই ইনডাইরেক্ট স্পিচে, সো আমার ডুটাকে এখানে অমিট করে দেবে, তাহলে আমার হোয়ার হয়ে গেল। ডু তো আবার কোনো ফাংশন নেই, ডু এর কোনো কিছু করার দরকার নেই, হোয়ার ছিল, হোয়ার বসিয়ে দিয়েছি। এবার নেক্সট থেকে এখান পর্যন্ত হোয়ার আই ইউটা হবে আই, হোয়ার ডু ইউ, রাহুল আস্কড, রাহুল জিজ্ঞেস করলো হোয়ার ডু ইউ ওয়ার্ক, সো আমাকে জিজ্ঞেস করছে, সো আমি এখানে হোয়ার ইউটা চেঞ্জ হয়ে আই হলো, আর ওয়ার্ক আছে, তাহলে এখানে ছিল পাস্ট টেন্স, আস্ক ছিল, তাই হোয়ার আই ওয়ার্কড, ওকে। সো রাহুল আস্কড হোয়ার আই ওয়ার্ক। এবার হচ্ছে মেন যে কথাটা সেটা হচ্ছে এটাই, ডাব্লিউএইচ ওয়ার্ডের জায়গায় যদি হাউ থাকে, হাউ থাকলেও সেম ফরম্যাট হবে। হাউ এর পরে যদি ডু আসে, ডু তুমি জানবে ইনডাইরেক্ট স্পিচে আমার ডু এর কোনো ফাংশন আসবে না, ডু আমি কোনো জায়গাতে ইউজ করব না। আমি যখন ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব ডুটাকে অমিট করে ডু এর পরের পার্টটাকে আমাকে চেঞ্জ করতে হবে, যদি সেটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে না থাকে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা লিখে দেবে, তারপর ডুটা যদি থাকে ডুটা অমিট করে দেবে, ডু এর কোনো ফাংশন নেই, দেন ডু এর পর থেকে যে পার্টটা আছে সেই পার্টটা তোমাকে অ্যাকর্ডিং টু দ্য প্রোনাউন চেঞ্জ করতে হবে অ্যান্ড টেন্স অনুযায়ী চেঞ্জ করতে হবে।